আসসালামু আলাইকুম। ১৯৪৭ সালের ইতিহাস বাঙালি জাতির জন্য লজ্জার এবং পরাজয়ের ইতিহাস। ১৯৪৭ সালের ইতিহাস পদ্মা নদীর অববাহিকায় থাকা ৪ কোটি বাঙালির পরাজয়ের ইতিহাস। এই ইতিহাস তিস্তা নদীর অববাহিকায় থাকা ২ কোটি বাঙালির পরাজয়ের ইতিহাস। এই ইতিহাস মালদা মুর্শিদাবাদের ১ কোটি মুসলমানের পরাজয়ের ইতিহাস। এই ইতিহাস করিমগঞ্জের মুসলমানের পরাজয়ের ইতিহাস। এই ইতিহাস রোহিঙ্গাদের পরাজয়ের ইতিহাস। আর এই কারণে আমাদের যে সকল নেতারা, যাদেরকে আমরা নেতা বলে মানি, তারাও এই মানচিত্রে এই দেশ ভাগে খুশি ছিলেন না। কিন্তু আজকে ২০২৫ সালে এসে আমরা খুশি, কারণ ১৯৪৭ সাল আমাদের মানচিত্রের ভিত্তি দিয়েছে, যে এই মানচিত্র দিয়েছে আমাদের এক রাষ্ট্র প্রতারণা। ৪৭-এর ইতিহাস শুরু করলে শেষ করা যাবে না, তারপরেও আমি সংক্ষেপে কিছু বলি। প্রথমত দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব একটি ত্রুটিপূর্ণ তত্ত্ব, কারণ এইখানে দিল্লির মুসলমানের কথা চিন্তা করা হয় নাই, ঢাকার হিন্দুর কথা চিন্তা করা হয় নাই, করাচির শিখের কথা চিন্তা করা হয় নাই, হায়দ্রাবাদের মুসলমানের কথা চিন্তা করা হয় নাই, আসামের মুসলমানের কথা চিন্তা করা হয় নাই। সো এই তত্ত্ব আসলে কোনোভাবেই প্র্যাকটিক্যাল না, বাস্তবসম্মত না। এই ধরনের তত্ত্ব কেবল মুসলিম লীগের মাধ্যমেই আসা সম্ভব, কারণ মুসলিম লীগের যেসব নেতারা ছিল, এরা ছিল বিভিন্ন জমিদার বা রাজবংশের ছেলেপেলে, বিলাতে ব্যারিস্টারি পড়া ছেলেপেলে। এদের সাথে গ্রাম বাংলার বা ভারতের গ্রামীণ অঞ্চলের বা পাকিস্তানের গ্রামীণ অঞ্চলের যে মানুষ, তাদের যে জীবন, তাদের যে কৃষিকাজ, তাদের যে বাপ দাদার ভিটা, তারা কিভাবে সংসার চালায়, এরা কোনো আইডিয়াই ছিল না। মানে আইডিয়া থাকলে এই ধরনের সুইসাইডাল কাজ কেউ করতে পারে না। আজকে আপনি যদি আসামের একটা মসজিদ ভাঙার ভিডিও দেখে খারাপ লাগে, আজকে যদি ভারতে ওয়াকফ সংশোধনী আইন পাশ হওয়ার পর আপনার খারাপ লাগে, তাহলে বুঝতে হবে দ্বিজাতি তত্ত্ব কোনো কার্যকর জিনিস ছিল না। দেখেন, ওয়াকফ সংশোধনী বিলটা পাশ হয়েছে ৬০ ভোটের লিড নিয়ে। এখন আমরা ধরলাম যে ভারত অবিভক্ত আছে, তাহলে বাংলাদেশ এবং পাকিস্তানের যে জনসংখ্যা, এতে প্রায় ১২০ জন এমপি ভারতীয় সংসদে যাইতো, যাদের অধিকাংশ হয়তো মুসলমান। তাহলে কিন্তু মুসলমানদের উপরে এই ধরনের নির্যাতন অনেকটা কম হইতো। অনেকে বলে হিন্দু জমিদারদের কারণে আমরা কুরবানি দিতে পারি না, এখন আমরা প্রকাশ্যে কুরবানি দিতে পারি, এটা জিন্নাহর অবদান। ভাই, গত বছরও কলকাতা সিটি সেন্টারের ভিতরে, কলকাতা শহরে গরুর হাট বসছে, মুসলমানরা গরু কিনেও এখানে কুরবানি দিচ্ছে। হ্যাঁ, আমি জানি যে ভারতের প্রত্যেকটা রাজ্যের অবস্থা একই না, কিন্তু যেখানে মুসলমানরা মেজরিটি আছে সেখানে তারা করতেছে। ভাই, আপনার নিজের এত দুর্বল ভাবার তো কোনো কারণ নাই। আমি যদি ধরে নেই আচ্ছা দ্বিজাতি তত্ত্ব মন্দের ভালো, তো ভারত ২ ভাগ হয়ে যাওয়া ভালো ছিল, তাহলে আসি ৪৭-এর দেশ ভাগের সময়। এইখানে মূলত ৩টা পক্ষ ছিল। একটা হলো অবিভক্ত বাংলা পক্ষ। এই পক্ষে মূলত আমরা যাদেরকে আইডলাইজ করি, যাদেরকে নেতা মানি, তারাই ছিল। তারা চাইছে বাংলাটা অবিভক্ত থাকুক। সেকেন্ড একটা পক্ষ, এরা হলো মুসলিম লীগ। এরা চাইছে যেন পাকিস্তান হোক ধর্মের ভিত্তিতে। এরা মোটামুটি একটা সফট সিগন্যাল দিছিল যে বাংলা আলাদা রাষ্ট্র হলে এদের সম্মতি থাকবে। আর তৃতীয় পক্ষ ছিল কংগ্রেস। কংগ্রেস দেখছে যে বাংলার যেহেতু মুসলমানের সংখ্যা বেশি, সেহেতু এটা পাকিস্তানের মধ্যে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি, অথবা আলাদা রাষ্ট্র হবে। তো আলাদা রাষ্ট্র হলে ভারত সেভেন সিস্টার কখনোই রাখতে পারতো না, কারণ চিকেন নেকটা বাংলার মধ্যে পড়ে যেত এবং সেভেন সিস্টার ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। এই কারণে ভারত উঠে পড়ে লাগছে পশ্চিম বাংলার নেতাদের বোঝানোর জন্য তারা যেন ভারতের মধ্যে থাকে। এই সুযোগটা কিন্তু পশ্চিম বাংলার নেতারা মিস করছে। তারা চাইলে ওই সময় ভারতের সাথে নেগোসিয়েশন করে তাদের রাজ্যের একটা শক্ত অবস্থান তৈরি করতে পারতো এবং সাংবিধানিকভাবে বিভিন্ন সুযোগ সুবিধা নিতে পারতো, কিন্তু তারা কিন্তু এটা মিস করছে, এবং মিস করার ফলে আজকে কিন্তু তারা ভারতের একটা তৃতীয় শ্রেণীর রাজ্য হিসেবে আছে। তো ৪৭ শুধু পূর্ব বাংলার বাঙালিদের জন্যই না, পশ্চিম বাংলার বাঙালিদের জন্য একটা লজ্জাজনক অধ্যায় বা একটা পরাজয়ের অধ্যায়। তো কংগ্রেস ছিল ওই সময় পুরোপুরি প্রস্তুত। জওহরলাল নেহরুর সাথে মাউন্টব্যাটেনের খুব খাতির ছিল, পারিবারিক সম্পর্ক ছিল। তো সব মিলে পুরা দেশভাগটা কংগ্রেস হলো ডিক্টেট করছে, তাদের যা মনে চায় তাই করছে। প্রথমত হওয়ার কথা ছিল জেলা ভিত্তিক ভাগ। তো জেলা ভিত্তিক ভাগ হলে পশ্চিম বাংলা বলে কিছুই থাকতো না, বাংলার প্রায় ৭৫-৮০% চলে আসতো মুসলিম বাংলার ভিতরে বা পূর্ব পাকিস্তানের ভিতরে। তো এইটা তারা অ্যাভয়েড করার জন্য করছে কি, উপজেলা ভিত্তিক বা মহকুমা ভিত্তিক ভাগ করছে। তারপরেও সেই ভাগের উপর তারা জোরচুরি করছে, যেমন মালদা এবং মুর্শিদাবাদ মুসলিম অধ্যুষিত এলাকা হওয়া সত্ত্বেও তারা নিয়ে গেছে। তারা নিছে কারণ এটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। কলকাতা শহর এবং কলকাতা বন্দর বাঁচানোর জন্য তাদের এই পদ্মা নদীর পানিটা ওইদিকে প্রবাহিত করার দরকার ছিল, যেটা তারা পরবর্তীতে করছে ফারাক্কা বাঁধের মাধ্যমে। আর এই ফারাক্কা বাঁধটাই আজকে পদ্মার অববাহিকায় থাকা ৪ কোটি বাঙালির জন্য একটা বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে। প্রতি বছর হাজার কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে, ফসলের সেচ দিতে পারছি না,
হঠাৎ বন্যা হচ্ছে, নদী ভাঙন হচ্ছে এই ফারাক্কা বাঁধের ফলে। তখন তারা মালদা মুর্শিদাবাদ নিয়ে দিছে আমাদের পার্বত্য চট্টগ্রাম, যেটা কোনোভাবে একটা লজিক্যাল ট্রান্সফার না। পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতার পর থেকে কি কি হয়েছে এটা আপনারা সবাই জানেন। ওইখানে আমাদের যত লাভ হয়েছে তার থেকে বেশি লস হয়েছে। আর ওইখানে যে সকল ক্ষুদ্র ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে তারা প্রায় বর্ডারের ভাগে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ছে। তাদের আত্মীয় স্বজন বা তাদের গোষ্ঠীর একটা অংশ ওই পারে মায়ানমারে বা ওই পারে ইন্ডিয়া, আর একটা অংশ বাংলাদেশে। তার বিনিময়ে আমরা হারাইছি মালদা এবং মুর্শিদাবাদ, যেটা কিনা আমরা কলকাতা শহরের পানি সাপ্লাই এবং কলকাতা বন্দরের পানি সাপ্লাই কন্ট্রোল করতে পারতাম, এবং এর বিনিময়ে আমরা ভারতের উপর নেগোসিয়েশন পাওয়ার পাইতাম। এবং সেই নেগোসিয়েশন পাওয়ার দিয়ে আমরা কিন্তু তিস্তা সহ অন্যান্য যে সকল নদীর পানি থেকে আমরা বঞ্চিত হচ্ছি সেগুলো নিতে পারতাম। এর ফলে তিস্তার অববাহিকায় যে সকল লোক আছে, যে 2 কোটি বা আরো বেশি লোক আজকে অর্থনৈতিক ক্ষতির শিকার হচ্ছে, তাদেরও কিন্তু সেটা হইতে হতো না। আর একটা হলো করিমগঞ্জ। দেখেন, সিলেট পুরো জেলায় ভোটাভুটি হয়েছে এবং এইখানে কংগ্রেস ফুল ফোর্স নিয়ে নামছে করিমগঞ্জের মানুষকে বোঝানোর জন্য তারা যেন আসামের মধ্যে থাকে, অর্থাৎ ইন্ডিয়ার মধ্যে থাকে। তারা দেওবন্দ মাদ্রাসার নেতৃত্ববৃন্দ বা কংগ্রেসের মধ্যে থাকা যে সকল মুসলিম নেতৃত্ববৃন্দ আছে তাদেরকে আইনা ওইখানে ক্যাম্পেইন করছে, বুঝাইছে। তারপরেও কিন্তু করিমগঞ্জে ভোটাভুটির ফলাফল পূর্ব পাকিস্তানে জয়নিং এর পক্ষে হয়েছে। কিন্তু কংগ্রেস এখানে করছে কি, মাউন্ট ব্যাটেনটা ধরে তারা ওইটা ভারতের মধ্যে রেখে দিচ্ছে। কেন রেখে দিচ্ছে? তাদের লজিক হলো ত্রিপুরায় যে লাইনটা গেছে আসাম হয়ে, রেল লাইন, সেটা করিমগঞ্জের মধ্য দিয়ে গেছে। এখন যদি এইটা পাকিস্তানের মধ্যে চলে যায় তাহলে ত্রিপুরা রেল লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা কিন্তু এটাতেও একটা বড় নেগোসিয়েশন পাওয়ার পাইতাম ভারতের উপরে। আমরা বলতাম ঠিক আছে, আমরা করিমগঞ্জের মধ্য দিয়ে তোমাদের রেল চলাচল করতে দিব, তার বিনিময়ে আমাদের এই সুযোগ সুবিধা দিতে হবে, রেল লাইনের এই ভাড়া দিতে হবে, এইসব। কিন্তু আমরা কিন্তু সেটাও মিস করছি। এখন কথা হইতে পারে যে মুসলিম লীগ এরকম কেন করলো বা এটা কেমনে হলো। প্রথমত, বাংলা যে সকল নেতারা চিনতো বা বাংলা সমস্যা যে সকল নেতারা বুঝতো, তারা অবিভক্ত বাংলা চাইছে, যখন সেটা হয় নাই তখন তারা একরকম সাইড লাইনে চলে গেছে। দ্বিতীয়ত হলো, তারা অবিভক্ত বাংলা চাওয়ায় যে বাংলা যদি হিন্দু মুসলিম ভাগে ভাগ হয় তাহলে কিভাবে হবে, কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা হবে, এটা নিয়েও তারা ভাবে নাই। ইভেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলা অবিভক্ত না থাকার ফলে উনি কলকাতায় রয়ে গেছে, অর্থাৎ ইন্ডিয়াতে ছিল, উনি পাকিস্তানেও আসেন। কিন্তু পরবর্তীতে কলকাতা দাঙ্গা নিয়ে ওনার উপর কলকাতাবাসীর একটা ক্ষোভ সৃষ্টি হয়, এতে ওনার জীবনের ঝুঁকি সৃষ্টি হয়, তখন মূলত উনি ঢাকায় চলে আসে। এই যে যারা অবিভক্ত বাংলা চাইছে তাদেরও কিন্তু একটা ব্যর্থতা আছে। তারা চিন্তা করে নাই যদি এটা ধর্মের ভিত্তিতে ভাগ হয় তাহলে কিভাবে হওয়া উচিত বা কি হইলে মানুষের জন্য ভালো হবে। যদিও যেটা বললাম যে সোহরাওয়ার্দী সাহেব নিজে একজন কলকাতার বাসিন্দা ছিলেন, তো উনি এভাবে চিন্তা করতে পারেন না যে ফারাক্কা বাদ হলো ওই পারের মানুষের কি হবে। তো যারা ওই সময় অবিভক্ত বাংলা চাইছে তাদের আশা পূরণ হয় নাই এবং তারা বিভক্তির পক্ষে ছিল না, ফলে তারাও জনগণের স্বার্থ নিয়ে কাজ করতে পারে নাই। কিভাবে হলে পূর্ব বাংলার লাভ হবে এটা তারা ডিসাইড করতে পারে নাই। অন্যদিকে মুসলিম লীগের সমস্ত ধ্যান ধারণা ছিল পশ্চিম পাকিস্তানের বর্ডারটা কিভাবে সুন্দর করা যায়, কিভাবে ওইখানে উইন করা যায়, কারণ এরা মনে প্রাণে ছিল পাকিস্তানি। আর মুসলিম লীগের যে সকল টপ নেতৃত্ব ছিল এরা ছিল অ্যাকচুয়ালি বিহারি, অর্থাৎ এদের জন্ম ভারতের বিভিন্ন অংশে কিন্তু এদের ভাষা হলো উর্দু। তো এই বিহারি গোষ্ঠী করছে কি, শুধু পশ্চিম পাকিস্তান নিয়ে চিন্তিত ছিল। এইখানে মাউন্ট ব্যাটেন যা বলছে, নেহেরু যা বলছে, এরা হ্যাঁ হ্যাঁ করে কোন রকম একটা লামসাম দেশ দাঁড় করাইছে এবং এটার ফলাফল আমরা পাচ্ছি। দেখেন, মুর্শিদাবাদে কিন্তু যে হাজারদুয়ারি প্যালেস আছে, জমিদার বাড়ি বা রাজবাড়ি, ওইখানে কিন্তু 2 দিন পাকিস্তানের পতাকা উঠছে। অন্যদিকে চিটাগাং এর চাকমা জমিদারের বাড়িতে কিন্তু ভারতের পতাকা উঠছে। কিন্তু 2 দিন পরে বলা হয়েছে না না, এটা এক্সচেঞ্জ করা হয়েছে, এটা তোমাদের, এটা তোমাদের। কিন্তু এইখানে কিন্তু পাকিস্তান সেনাবাহিনী মুর্শিদাবাদ বা মালদাহের মুসলিমদের দখল করার জন্য যায় নাই, হেল্প করার জন্য যায় নাই, যেমনটা তারা গেছে কাশ্মীরে। কারণ তারা বাঙালি মুসলমানদের কখনো মুসলিম মনে করে নাই, তারা পূর্ব পাকিস্তানের মানুষকে কখনো মানুষ মনে করে নাই। আর এটা তারা 1971 সাল পর্যন্ত বারবার প্রমাণ করে গেছে। জিন্নাহ সাহেবকে আমি আরেকটা জায়গায় দোষ দিতে চাই, সেটা হলো রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গারা কিন্তু বার্মা যখন স্বাধীন হয় তখন জিন্নাহ সাহেবের কাছে আসছিল, বলছিল আমরা পূর্ব পাকিস্তানের মধ্যে থাকতে চাই বা বাংলার মধ্যে থাকতে চাই। তখন সে বলছে যে এইটা বার্মার ইস্যু, এটা ব্রিটিশ সরকারের ইস্যু, আমি এর মধ্যে কেয়ার করি না। কিন্তু সেই রোহিঙ্গাদের কিন্তু আজকে আমাদের জায়গা দিতে হচ্ছে। কিন্তু ওইখানে আমরা আরকানে হয়তো কিছু জমি পাইতাম, তখন যদি উনি ব্রিটিশদের সাথে নেগোসিয়েট করে আনতে পারতেন। আনেন তো নাই, চেষ্টাও করেন নাই। রোহিঙ্গাদের জীবনে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটার দায় কিছুটা ওনাকে দেওয়াই যায়। আর এইভাবেই আমরা 47-এ হেরেছি, পরাজিত হয়েছি ইন এভরি পসিবল অ্যাঙ্গেল। যে জায়গায় আমাদের পরাজিত
পরাজিত হওয়ার কথা ছিল, সেই জায়গায় আমরা পরাজিত হয়েছি। কারণ পূর্ব বাংলার নেতৃত্ব ওইভাবে সমন্বিত ছিল না, তারা অভিজ্ঞতা বাংলা না করতে পারে ছেঁকা খেয়ে বেঁকা হয়েছিল। অন্যদিকে মুসলিম লীগের ধ্যান ধারণা ছিল পুরাই পাকিস্তান কেন্দ্রিক, অর্থাৎ বর্তমান পাকিস্তান কেন্দ্রিক। এখানে আপনি বলতে পারেন মুসলিম লীগে তো পূর্ব বাংলার নেতাও ছিল, ঢাকার নবাব পরিবারের নাজিম উদ্দিন ছিল। দেখেন, নাজিম উদ্দিন সাহেব একটা প্রো পাকিস্তানি লোক, পূর্ব বাংলার মানুষের সাথে ওনার কোনো কানেকশন ছিল না, ওনার মাতৃভাষা ছিল উর্দু, উনি প্রধানমন্ত্রী থাকাকালীন উর্দু ভাষা কায়েম করার চেষ্টা করেছে। এবং পরবর্তীতে যখন পাকিস্তান বাংলাদেশ আলাদা হয়ে যায়, তখন ওনার বংশধররা কিন্তু পাকিস্তানে চলে যায়। সো মুসলিম লীগের যে সকল নেতৃত্ব ছিল, এরা মূলত ছিল পাকিস্তান কেন্দ্রিক, পশ্চিম পাকিস্তান কেন্দ্রিক, আর এরা ছিল এলিট। এরা জনগণের ভাষা বুঝে নাই, সাধারণ জনগণের চাহিদাটা বুঝে নাই, তার ফলাফল আমরা আজকে পাচ্ছি। প্লাস আমাদের পূর্ব বাংলার যেসব নেতারা ছিলেন, যারা কিনা অবিভক্ত বাংলা চাইছেন, তাদেরও কোনো প্ল্যান বি ছিল না। বাংলা যদি ধর্মের ভিত্তিতে ভাগ হয়ে যায়, কোন কোন জায়গা টার্গেট করতে হবে, কোথায় ক্যাম্পেইন করতে হবে, কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে হবে, এটাও তারা ভাবে নাই। সো তার ফলাফল আমরা এখনো পাচ্ছি, ভবিষ্যতেও পাবো। তো আমার কাছে 47 জিন্নাহ সাহেবরে নিয়ে, মুসলিম লীগ নিয়ে নাচার মতো কোনো বিষয় না। আমার কাছে 47 একটা পরাজিত অধ্যায়, যেখানে আমরা হিউজ লস করছি। বাংলাদেশের বর্তমান মানচিত্র যতদিন থাকবে, ততদিন আমাদের এই লসের বোঝা বয়ে বেড়াইতে হবে। এখন 47-এর চেতনা আমার কাছে এইটাই, যে আমাদের দেশটা আমরা এত ভালো জায়গায় আগায় নিয়ে যাব, যেন পশ্চিম বাংলার মানুষ একসময় বাংলাদেশের সাথে জয়েন করতে চায়, বা ভাবে ইস আমরা কেন ওই সময় বাংলাদেশের সাথে গেলাম না, বা আসামের মানুষ যেন এটা একসময় ভাবে, বা ত্রিপুরার মানুষ যেন একসময় এটা ভাবে। তো দেশের জন্য কাজ করা, যাতে আমরা ওই মানচিত্র ফিরে পাই, ফিরে না পাইলেও যেন ওই মানচিত্রের মধ্যে থাকা যে সকল লোক আছে তারা আমাদের সাথে যুক্ত হতে চায়, এই প্রাপ্তির লক্ষ্যে কাজ করে যাওয়াই আমার কাছে 47-এর চেতনা।